Okay. Assalamu alaikum. Welcome to the Mastering MRC session. আমি কি শুরু করবো? হ্যাঁ, আমি অলরেডি লাইভে। ও আচ্ছা, না এটা এখানে রেখেছি ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য মাস্টারিং এমআরসি সেশন। আমি ডক্টর জাইমা ফারিহা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের সেশনটা হচ্ছে জানুয়ারি 2025 এর রিকলস নিয়ে কয়েকটা কোয়েশ্চেন ডিসকাস করব আমরা, এবং তার কিছু এলাবোরেশনও করব। আমাদের ক্লাসে মোস্টলি থাকছে আজকে অ্যানাটমির এক্সট্রিমিটিজ এবং হেড এন্ড নেকের কিছু পোর্শন নিয়ে। তো আমরা আজকে আসলে আর ডিলে না করে সেশনটা শুরু করে দেই। ওকে, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আ ম্যান ওয়াজ স্ট্যাবড বিহাইন্ড দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক during a fight. He complains of having stiffness in the shoulder and neck and unable to abduct his shoulder above 90 degree. Which muscle is involved? অপশনস দেওয়া আছে সুপ্রাস্পাইনাটাস, ট্রাপিজিয়াস, ল্যাটিসিমাস ডরসি, সোয়াস মেজর এন্ড ডেলটয়েড। আচ্ছা, এখানে কোয়েশ্চেন আমরা দেখছি যে আসলে দুইটা ক্লু দেখা যাচ্ছে, যে স্ট্যাবড বিহাইন্ড দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক ডিউরিং আ ফাইট এন্ড হচ্ছে আনএবল টু অ্যাবডাক্ট হিজ শোল্ডার অ্যাবাভ 90 ডিগ্রি। তো আমরা জানি হচ্ছে এখানে দেখা যাচ্ছে এই যে এই গ্রিন কালার, এটা হচ্ছে আমরা যদি এটাকে স্টার্নোক্লেডো মাস্টার্ড ধরি, এটা হচ্ছে স্টার্নোক্লেডো মাস্টার্ড মাসেল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক, যে নেকের ট্রায়াঙ্গেল গুলোর জন্য। এই স্টার্নোক্লেডো মাস্টার্ডের সামনে থাকবে হচ্ছে ইন্টেরিয়র ট্রায়াঙ্গেল গুলো, আর স্টার্নোক্লেডো মাস্টার্ডের পিছনে হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। সো কোয়েশ্চেনে বলা হয়েছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকের বিহাইন্ড এ। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকের পোস্টেরিয়র সাইডে আছে এই মাসেল, যেটা হচ্ছে ট্রাপেজিয়াস মাসেল। সো আমরা জানি, আর অ্যাবডাকশনে আমাদেরকে হেল্প করে বরাবর চারটা মাসেল। একটা হচ্ছে এখানে দেওয়া আছে সুপ্রাস্পাইনাটাস, আরেকটা ট্রাপেজিয়াস, ডেলটয়েড, এন্ড আরেকটা আছে যেটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। কিন্তু অ্যাবডাকশন অফ আর্মের কিছু ওরা ডিগ্রি ওয়াইজ হচ্ছে যে অ্যাবডাকশনটা করে। 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত করে সুপ্রাস্পাইনাটাস মাসেল, 15 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত করে ডেলটয়েড মাসেল, এবং মোর দেন 90 ডিগ্রি মানে ওভারহেড অ্যাবডাকশন যেটাকে বলি আমরা, সেটা করে ট্রাপেজিয়াস অ্যান্ড সেরেটাস এন্টেরিয়র। এখানে যেহেতু অপশনে সেরেটাস এন্টেরিয়র নেই, এজন্য আমরা ট্রাপেজিয়াসকেই অপশন হিসেবে চুজ করব। সুপ্রাস্পাইনাটাস হবে না, কারণ 0 to 15 ডিগ্রি না, মানে এটা ইনিশিয়েশন করবে অ্যাবডাকশন অফ আর্মের। ট্রাপেজিয়াসটাই হচ্ছে মোর দেন 90 ডিগ্রি অ্যাবডাকশন করবে। ল্যাটিসিমাস ডরসি অ্যান্ড সোয়াস মেজর অ্যাবডাকশন অফ আর্ম করে না, ডেল্টয়েড করে কিন্তু 15 থেকে 90 ডিগ্রি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। A lady with a history of axillary lymph node clearance, now presented with winging of the scapula. Which muscle is attached to the lower lateral border of the scapula? এখানে আমাদেরকে বলা হচ্ছে লোয়ার ল্যাটারাল বর্ডারে কোন মাসেলটার অ্যাটাচমেন্ট আছে। অপশনসে দেখতে পাচ্ছি টেরেস মেজর, টেরেস মাইনর, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এন্ড ল্যাটিসিমাস ডরসি। আমরা যদি এই পিকচারটা দেখতে পাই, এটা হচ্ছে স্ক্যাপুলার পোস্টেরিয়র সারফেসের একটা পিকচার, যেখানে হচ্ছে এটা স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসের উপরে থাকছে আমাদের সুপ্রাস্পাইনাটাস মাসেল এবং নিচে থাকছে ইনফ্রাস্পাইনাটাস মাসেল। এটা হচ্ছে আমাদের স্ক্যাপুলার ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডারের উপরে আছে ট্রাইসেপস মাসেল, এর একটু নিচে আছে টেরেস মাইনর এবং এর নিচে আছে টেরেস মেজর। সো লোয়ার ল্যাটারাল বর্ডারে আমরা দেখতে পাচ্ছি এটা টেরেস মেজর মাসেল। যদি আমাদেরকে কোয়েশ্চেন করা হতো যে ইনফেরিয়র অ্যাঙ্গেল অথবা শুধু লোয়ার বর্ডারে কোনটা কোন মাসেল অ্যাটাচমেন্ট, তাহলে আছে আমরা অ্যান্সার দিতাম ল্যাটিসিমাস ডরসি। যেহেতু এখানে লোয়ার ল্যাটারাল বর্ডার বলা হয়েছে, এই জন্য আমরা এটার অ্যান্সার দিব টেরেস মেজর। বাকিগুলো টেরেস মেজর অ্যান্সার, টেরেস মাইনর, সুপ্রাস্পাইনাস, ইনফ্রাস্পাইনাস, ল্যাটিসিমাস ডরসি। বাকিগুলো আপনারা দেখেছেন যে কোনটা কোথায় অ্যাটাচ থাকে। আচ্ছা, এখানে হচ্ছে আলাদা করে উইংিয়াম স্ক্যাপুলা মানে স্টেমে, তো আমি একটু নোট করেছি উইংিয়াম স্ক্যাপুলা কখন হবে। স্ক্যাপুলা হবে যখন লং থোরাসিক নার্ভ জুড়ড হবে।
লং থোরাসিক নার্ভ সাপ্লাই দেয় সেরেটাস এন্টেরিয়র মাসেলকে। সেরেটাস এন্টেরিয়র মাসেল হচ্ছে রেসপন্সিবল ফর পাঞ্চিং অ্যান্ড পুচিং। ওকে, আমাদের সেরেটাস এন্টেরিয়র মাসেলটা স্ক্যাপুলাকে রিব কেজে হোল্ড করে রাখতে সাহায্য করে। তো যখন এই সেরেটাস সেন্ট্রাল মাসল প্যারালাইজ হবে, মানে লং থোরাসিক নার্ভ ইনজুর্ড হবে, তখনই হচ্ছে উইং অফ স্ক্যাপুলা দেখা যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মাঝে মাঝে করা হয়ে থাকে, যে উইং অফ স্ক্যাপুলাতে কোন বর্ডারটা স্ক্যাপুলার আসলে প্রমিনেন্টলি থাকে, যেটা আমরা ছবি থেকে মানে ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মিডিয়াল বর্ডারটা স্ক্যাপুলার আসলে আমাদের এটা মানে প্রমিনেন্ট থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। A 40 years old man presented with difficulty in everting the foot, and upon examination, it reveals that he has lost sensation over the dorsum of the foot. Which nerve is involved? Optic nerve, sural nerve, superficial peroneal nerve, deep peroneal nerve, and sciatic nerve. কোয়েশ্চেনে আমাদেরকে দুটো জিনিসের কথা বলা হয়েছে এখানে। ডিফিকাল্টি ইন ইভার্টিং দ্য ফুট, এন্ড আপন এক্সামিনেশন ইট রিভিলস দ্যাট হি হ্যাজ লস্ট সেন্সেশন, মানে এখানে মোটর এবং সেন্সরি ফাংশন দুটাই হচ্ছে লস্ট হয়েছে। তো এটা যদি আমাদের ফুট হয়, তাহলে এটা যদি ফুটের ল্যাটারাল স্পেক্ট হয়, ইভার্টিং মানে ফুটটাকে এভাবে বাইরের দিকে মানে এভাবে একটু উঁচু করা। সো মানে আর এই ইভার্শনটা আমরা করতে পারি আমাদের যদি লেগের যে ল্যাটারাল সাইডে ল্যাটারাল স্পেক্টে যে মাসেল গুলো আছে তার যদি কন্ট্রাকশন করে। এখন যদি যদি মাসেল হচ্ছে যদি কোনো ইনজুর্ড হয়, অথবা মাসেলকে যে সাপ্লাই দিচ্ছে সেই নার্ভটা যদি ইনজুর্ড হয়, তাহলে আমরা হচ্ছে ডিফিকাল্টি ইন ইভার্টিং হবে অথবা লস অফ ইভার্শন হবে, আমরা হচ্ছে ইভার্শন করতে পারবো না। সো আমরা একটু দেখে নেই আসলে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগে আসলে দুটা মাসেল আছে, একটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস আর একটা হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস। পেরোনিয়াস ব্রেভিস এবং পেরোনিয়াস লঙ্গাস কে সাপ্লাই দেয় সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ হচ্ছে আসে কমন পেরোনিয়াল নার্ভ থেকে অথবা কমন ফিবুলার নার্ভ থেকে। কমন ফিবুলার নার্ভ এই যে ফিবুলার নেকে এসে, এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক, যে কমন পেরিনিয়াল নার্ভ ফিবুলার নেকে এসে দুইটা ভাগে ভাগ হয়ে একটা হচ্ছে ল্যাটারালি চলে আসে যেটা সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ, এন্ড আরেকটা আরেকটু কিছু মিডল যেটা হচ্ছে এন্টার কম্পার্টমেন্ট অফ দা লেগ সাপ্লাই দেয় ডিপ, নাম হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ। আচ্ছা, কোয়েশ্চেনের সেকেন্ড পয়েন্টে আমাদেরকে বলা হয়েছিল ইট হ্যাজ লস্ট সেন্সেশন ওভার দ্য ডরসাম অফ দ্য ফুট। যদি ডরসাম অফ দ্য ফুটের সেশন চলে যায়, এখানে দেখা যাচ্ছে আমরা যে ডরসাম অফ দ্য ফুটের মোস্ট পোর্শনেই সাপ্লাই দিয়ে থাকে, সেন্সরি সাপ্লাই দিয়ে থাকে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এক্সেপ্ট দ্য ফার্স্ট ওয়েব স্পেস। ফার্স্ট ওয়েব স্পেস, এই যে ইয়েলো কালার, এটা হচ্ছে ফার্স্ট ওয়েব স্পেস, যেটা হচ্ছে গ্রেট টো অ্যান্ড সেকেন্ড টো এর ক্লেফটে। আর সেকেন্ড টো এর ক্লেফটে, সো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। নার্ভ নার্ভ হবে না, কারণ আমরা জানি টিবিয়াল নার্ভ হচ্ছে পোর্শন হচ্ছে স্পেক্টে হচ্ছে নার্ভ সাপ্লাই দেয়। সুরাল নার্ভ হচ্ছে এটা পিওরলি সেন্সরি নার্ভ, এটা আমাদের টিবিয়াল নার্ভ থেকে আসে, এন্ড এটা হচ্ছে লেগের লেটার সাইডে এবং ফুটের জাস্ট এতটুকু পোর্শনেই ওরা সেন্সরি সাপ্লাই দেবে। সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ হচ্ছে এটার অ্যান্সার। পেরিনিয়াল নার্ভ হবে না, কারণ এটা হচ্ছে এন্টারাস সাপ্লাই দেয়। আর সাইটিক নার্ভ হবে না, আমরা জানি সাইটিক নার্ভ হচ্ছে টিবিয়াল নার্ভ এন্ড কমন পেরিনিয়াল নার্ভকে মানে কমন পেরিনিয়াল নার্ভ এর আসেই হচ্ছে সাইটিক নার্ভ থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। An 83 years old woman was admitted with left neck of femur fracture after a fall. Following operative fixation, she has been again presented with limping gait in the same limb after a year. Doctors think she might have developed avascular necrosis. By which of the following artery blood is supplied to femoral head in adults? ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে যে এখানে প্রথমে এত অনেক বড় একটা স্টেম দেওয়া হয়েছে, কিন্তু পরে লাস্টের লাইন দেখে বোঝা যাচ্ছে এটা আসলে এটা এক লাইনের একটা কোয়েশ্চেন। আপনারা যারা সামনে পরীক্ষা দিবে আমি তাদেরকে বলবো যে এরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে যে অনেক বড় স্টেম, তো আমি ওদেরকে বলবো যে আপনি হচ্ছে লাস্টের লাইনটা সবার আগে দেখবেন। লাস্টের লাইনটা দেখলে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের 90% আসলে কি চাচ্ছে এটা জেনে ফেলতে পারবেন। অবশ্যই পুরো কোয়েশ্চেনটা পড়বেন, কিন্তু প্রথমে আসলে এই লাস্টের লাইনটা পড়ে এরপরে বাকি কোয়েশ্চেন পড়বেন। তো আমরা অপশনস গুলো দেখে নিই।
medial circumflex femoral artery, lateral circumflex femoral artery, foveolar artery, inferior gluteal artery, and tibial artery. ওকে, এখানের মধ্যে আমি একটু বলে রাখতে চাই, টিবিয়াল আর্টারি হচ্ছে এখানে ব্লাড সাপ্লাই দিবে না, কারণ এটা টিবিয়াল আর্টারি ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে টিবিয়ার উপরে, মানে লেগে। ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি ফিমোরাল আর্টারির সাথে একটা এনাস্টোমোসিস করলেও এটা হেডে, মানে ফিমোরাল হেডে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য মেজর কোনো মানে ব্লাড ভেসেল না। আর আমাদের ফিমোরাল হেডে ব্লাড সাপ্লাই দেয় আসলে এই যে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি এন্ড ফোভিওলার আর্টারি, কিন্তু তিনটাই যেহেতু এখানে আছে, এখানে আসলে তিনটে যেহেতু দেওয়া আছে, এখন আপনি কোনটা চুজ করবেন? ফোভিওলার আর্টারি মূলত ব্লাড সাপ্লাই দেয় ইনফেন্সি এন্ড চাইল্ডহুডে ফিমোরাল হেডে, মানে ইনফেন্সি এন্ড চাইল্ডহুড থাকা অবস্থায় হচ্ছে ফিমোরাল হেডে ব্লাড সাপ্লাইয়ের মেইন সোর্স হবে ফোভিওলার আর্টারি, যেটা হচ্ছে অবটুরেটর আর্টারি একটা ব্রাঞ্চ, এন্ড এটা আরেকটা নাম হচ্ছে লিগামেন্টাম আর্টেরিফেরাস। আর যখন অ্যাডাল্ট অবস্থায় থাকবে তখন হচ্ছে মিডিয়াল সার্কামফ্লেক্স আর্টারি এন্ড ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি দুটাই হচ্ছে যে ব্লাড সাপ্লাই দিবে, কিন্তু যদি ডমিনেন্ট বলা হয় তখন আমরা এটা মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারিকেই ডমিনেন্ট হিসেবে ধরবো। ফিমোরাল আর্টারি হচ্ছে দুইটা ব্রাঞ্চ দিয়ে, যে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি এন্ড ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি এটা হচ্ছে ফিমোরাল নেকে, আর হচ্ছে এখানে ফিমোরাল হেডে ব্লাড সাপ্লাই দেয়। এপিফাইসটা আসলে যখন আমাদের ভালো করে ডেভেলপড হয়ে যায়, এপিফেশিয়াল প্লেটটা যখন চলে যায় মানে পিউবার্টি পর্যন্ত, তখন আমরা এর পরের ব্লাড সাপ্লাইটার মেইনলি মেজর রোল প্লে করে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। আর এপিফাইসিসটা মানে মানে ডেভেলপড হওয়ার আগে আগে পর্যন্ত, মানে পুরোপুরি ডেভেলপ হওয়ার আগে পর্যন্ত ব্লাড সাপ্লাই মেজর সাপ্লাই হচ্ছে এই যে ফোভিওলার আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ অবটুরেটর আর্টারি। ওকে, সো এটার অ্যান্সার হবে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, যদি দুটোই দেওয়া থাকে। নেক্সট কোয়েশ্চেন, a 21 years old patient can't lift his thumb off the table while his palm facing downwards. He has no sensory deficit on the thumb. Which nerve is most likely affected? অপশনস দেওয়া আছে: posterior tertius nerve, radial nerve, medial nerve, ulnar nerve, and axillary nerve. আমরা এখানে বলা আছে যে কান্ট লিফট হিজ থাম্ব অফ দ্য টেবিল ওয়াইল হিজ পাম ফেসিং ডাউনওয়ার্ড। পাম যদি ডাউনওয়ার্ডস এ ফেস করে থাকে এন্ড আমরা যদি থাম্বটাকে লিফট করি, তাহলে যে ফাংশনটা আসছে থাম্ব, এটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য থাম্ব। আমরা জানি এক্সটেনশন অফ দ্য থাম্ব করে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, হুইচ ইজ সাপ্লাইড বাই রেডিয়াল নার্ভ, যেটা রেডিয়াল নার্ভের একটা মোটর ব্রাঞ্চ, মানে পোস্টেরিয়র ইন্টারোশিয়াস নার্ভ। পোস্টেরিয়র ইন্টারোশিয়াস নার্ভ হচ্ছে রেডিয়াল নার্ভের একটা মোটর ব্রাঞ্চ। তো এখানে আমাদেরকে এই যে এক্সটেন্সর প্রসেস লঙ্গাস হচ্ছে আলনা থেকে এসে এখানে ইনসার্ট দেয় ডিস্টাল ফ্যালাঙ্গে এসে, সো এটা হচ্ছে এক্সটেনশনের মানে থাম্বের এক্সটেনশনের জন্য দায়ী, এন্ড এটাকে সাপ্লাই দেয় পোস্টেরিয়র ইন্টারোশিয়াস নার্ভ। এখানে একটা খেয়াল করে দেখবে, এখানে বলেছে হি হ্যাজ নো সেন্সরি ডেফিসিট অন দ্য থাম্ব, মানে তার কোনো সেন্সরি ডেফিসিয়েশন নেই। আমরা জানি যে এই যে হ্যান্ডের যে ডরসাম পোর্শন আছে, এখানে হচ্ছে ফার্স্টে তিনটা ডরসাম পোর্শনের এক্সেপ্ট দ্য নেইল বেডটা হচ্ছে আমাদের সেন্সরি সাপ্লাই দেয় রেডিয়াল নার্ভ, আর নেক বেডটা দেয় হচ্ছে মিডিয়াল নার্ভ। সো যেহেতু সেন্সরি নার্ভ মানে সেন্সরি লস নেই, সেন্সরি ফাংশন ইনট্যাক্ট আছে, এই জন্য আমরা এটাকে রেডিয়াল নার্ভ বলবো না। তাহলে আমরা যেহেতু শুধু মোটর লস আছে, এই জন্য আমরা এটাকে পোস্টেরিয়র ইন্টারোশিয়াস নার্ভ বলবো। মিডিয়াল নার্ভ হবে না, আলনার নার্ভ হবে না, এই দুটো নার্ভই মূলত হচ্ছে হ্যান্ডের সব মাসেল সাপ্লাই দেয়, থিনার হাইপোথিনার ইন্টারোশিয়াস এগুলোকে, এন্ড হচ্ছে ফ্লেক্সর রিজনে মূলত সাপোর্ট সাপ্লাই দেয়। আর অ্যাক্সিলারি নার্ভ যেটা আছে, এই নার্ভ হচ্ছে মিস হয়ে যায়, এটা আসলে এখানে কোনো রোল নেই। ওকে, আচ্ছা, এখান থেকে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আরেক ধরনের, মানে অন্যরকম করেও আসতে পারে, যে পাম যদি ফেসিং আপওয়ার্ডস থাকে, এতক্ষণ আমরা দেখেছি পাম ফেসিং ডাউনওয়ার্ডস, পাম যদি ফেসিং আপওয়ার্ডস থাকে, তাহলে আমরা যদি পাম লিফট করতে পারি, এটা হচ্ছে পাম থাম্বের অ্যাবডাকশন। এটা যদি অ্যাডাকশন হয় থাম্বের, এটা হবে অ্যাবডাকশন। তো আমরা
এটা অ্যাবডাকশন। অ্যাবডাকশন যদি না করতে পারি তাহলে হচ্ছে কোন মাসেল রেসপন্সিবল? অ্যাবডাক্টর পলিস ব্রেভিস, এন্ড অ্যাবডাক্টর পলিস ব্রেভিস হচ্ছে সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। আমরা জানি অ্যাবডাক্টর পলিস ব্রেভিস হচ্ছে একটা থিনার মাসেলস, এন্ড মোস্ট অফ দ্য থিনার মাসেলস হচ্ছে সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। ওকে, সো কোয়েশ্চেন এখান থেকে আসলে দুটা কোয়েশ্চেন পাচ্ছি আমরা, যে যদি হচ্ছে বলে যে পাম ফেসিং ডাউনওয়ার্ডস, আর আরেকটা হচ্ছে পাম ফেসিং আউটওয়ার্ডস। ঠিক আছে, পাম ফেসিং আপ ডাউনওয়ার্ড হচ্ছে পোস্টেরিয়র ইন্টারস্টেস নার্ভ, শুধু মোটর লস থাকে আর সেন্সরি লস সহ থাকে রেডিয়াল নার্ভ। যদি পাম ফেসিং আপওয়ার্ডস থাকে তাহলে হচ্ছে এটা হবে মিডিয়ান নার্ভ। ওকে, so next question. 27-year-old patient presented with a history of direct blow to the right ear. Now he's having earache, tinnitus, and dizziness. Which of the following passes through the internal acoustic meatus? এখানেও আমরা দেখতে পাচ্ছি আসলে স্টেমটা শুধু মানে জাস্ট একটু স্টেমটা গুছানোর জন্য দিয়েছে, কিন্তু পরে লাস্ট লাইন একটা ডিরেক্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে which of the following passes through the internal acoustic meatus? অপশনস দেওয়া আছে meningeal artery, nervus intermedius, nervus spinosus, optic ganglion, nervus furcalis। বলে রাখা ভালো, এখানে অপশন ই নাম্বার অপশন যেটা নার্ভাস ফরক্যালিস, এটা ক্রেনিয়াল ফোরামেন দিয়ে পাস করবে না। এটা হচ্ছে না লাম্বার প্লেক্সাসের L4 যেটা আছে, লাম্বার প্লেক্সাসের একটা অংশ যেটা L4, ওটাকে হচ্ছে আমরা নার্ভাস ফরক্যালিস বলি। ওকে, আচ্ছা, আর বাকি অপশন দেওয়া আছে মিডল মেনিনজিয়াল আর্টারি, নার্ভাস ইন্টারমিডিয়াস, নার্ভাস স্পাইনোসাস, অপটিক গ্যাংলিয়ন, সবগুলোই হচ্ছে ক্রেনিয়াল ফোরামেন দিয়ে পাস করে। এই কোশ্চেনটা মূলত ক্রেনিয়াল ফোসার মধ্যে ক্রেনিয়াল ফোরামেন গুলো আছে সেই টপিক থেকে করা একটি কোশ্চেন। আমরা এখন কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রিব্রিফর্ম প্লেট, যেটা পাস করছে ক্রেনিয়াল নার্ভ নাম্বার 1। এখানে এরপরে দেওয়া আছে এই যে এটা অপটিক ক্যানাল, যেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ নাম্বার 2। অপথ্যালমিক আর্টারি এটা দিয়ে পাস করে নার্ভ নাম্বার 2, এন্ড অপথ্যালমিক আর্টারি পাস করবে অপটিক ক্যানাল দিয়ে। জায়গাটা হচ্ছে আমাদের স্ফেনয়েডের লেজার উইংস, লেজার উইংস অফ স্ফেনয়েড, আর এই জায়গাটা হচ্ছে গ্রেটার উইংস অফ স্ফেনয়েড। এখানে যে অ্যারো দেওয়া চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অ্যারোটার এই যে ভিতরের দিকে লেজার উইংস এন্ড গ্রেটার উইংস এর মাঝখানের দিকে হচ্ছে একটা এরকম ফিশ থাকে, যেটা হচ্ছে আমরা বলি অরবিটাল ফিশ, যেটা দিয়ে পাস করে ক্রেনিয়াল নার্ভ নাম্বার 3, 4, 5 এর 1 এবং 6। ওকে, এরপরে সিরিয়ালি তিনটা পরপর ফোরামেনা আছে। এটা হচ্ছে ফোরামেনা রোটেন্ডাম, এটা হচ্ছে ফোরামেন ওভেইল, অ্যান্ড আরেকটা হচ্ছে ফোরামেন স্পাইনোসাম, রস একসাথে। ওকে, সো ফোরামেন রোটেন্ডাম দিয়ে পাস করে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ফোরামেন ওভেইল দিয়ে পাস যেসব স্ট্রাকচার পাস করে ওইটার একটা নেমোনিকই হচ্ছে আসলে ওভেইল। ও দিয়ে অটিক গ্যাংলিয়ন, বি দিয়ে V3, V3 মানে হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এ দিয়ে হচ্ছে এক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, এল দিয়ে লেজার পেট্রোসাল নার্ভ, ই দিয়ে এমিসারি ভেইন। তো এগুলো হচ্ছে ফোরামেন ওভেইল দিয়ে পাস করে। আর ফোরামেন স্পাইনোসাম দিয়ে পাস করে নার্ভাস স্পাইনোসাস এবং মিডল মেনিনজিয়াল আর্টারি, এই দুটোই সাপ্লাই দেয় ডুরামেটারকে। মিডল মেনিনজিয়াল আর্টারিও ব্লাড সাপ্লাই দেয় ডুরামেটারকে, নার্ভাস স্পাইনোসাসও নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে, এটা হচ্ছে ডুরামেটারকে। সো এই এরিয়াতে যদি কোনো ব্লো করে, হিট করে কাউকে, অথবা ট্রমা হয় এরিয়াতে, মিডল মেনিনজিয়াল আর্টারি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং এটার জন্য এক্সট্রা ডিউরাল হেমোরেজ অথবা এপিডুরাল হেমোরেজ হতে পারে। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমআরসিএস পার্ট এর জন্য। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ফোরামিনাটা হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস। এখান দিয়ে পাস করছে ফেশিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, অ্যান্ড লেবিরিনথাইন আর্টারি। ওকে, এরপর আছে জুগুলার ফোরামেন, হাইপোগ্লোসাল ক্যানন, ফোরামেনা ম্যাগনাম, এগুলো দিয়েও এসব স্ট্রাকচার পাস করছে। আমাদের কোয়েশ্চেনে ছিল ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস দিয়ে কোনটা পাস করে। তো আমরা দেখতে পাচ্ছি, আসলে আমরা দেখতে পারলাম যে মিডল মেনিনজিয়াল আর্টারি এবং নার্ভাস স্পাইনোসাস এই দুটো পাস করে কোন ফোরামেন দিয়ে? ফোরামেনা স্পাইনোসাম দিয়ে। অটিক গ্যাংলিয়ন পাস করে ফোরামেন ওভেল দিয়ে, ও ফর অটিক গ্যাংলিয়ন, এটা দিয়ে পাস করে। আর বাকি আছে নার্ভাস ইন্টারমিডিয়াস, এটা অ্যাকচুয়ালি ফেশিয়াল নার্ভ মানে ক্রেনিয়াল নার্ভ নাম্বার 7 এর একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে নার্ভাস ইন্টারমিডিয়াস।
এটা একটা সেন্সরি এন্ড প্যারাসিম্পথেটিক ব্রাঞ্চ, এটাই হচ্ছে এই পাস করে আমাদের ইন্টারনাল অ্যাকুস্টিক মিউটাস দিয়ে। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। A 56-year-old man undergoing a superficial parotidectomy for pleomorphic adenoma. During the dissection of the parotid, which structure is in a greatest risk to be injured? কোয়েশ্চেনে বলা হয়েছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি করা হচ্ছে এবং প্যারোটিডের ডিসেকশন করা হয়েছে, কোন স্ট্রাকচারটা গ্রেটেস্ট রিস্ক টু বি ইনজিউরড, গ্রেটেস্ট রিস্ক অথবা হাই রিস্ক টু বি ইনজিউরড। অপশনস দেওয়া আছে ফেসিয়াল ভেইন, retromandibular vein, laser occipital nerve, facial nerve, greater auricular nerve. ওকে, যদি প্যারোটিডেক্টমি করার কথা বলা থাকে, ডিসেকশন অফ দা প্যারোটিড গ্ল্যান্ডের কথা বলা থাকে, তাহলে হচ্ছে দুটো নার্ভ বা দুটো স্ট্রাকচার হচ্ছে মোস্ট কমনলি ইনজুর্ড হওয়ার চান্স আছে, মানে মোস্ট কমনলি ইনজুর্ড হয় বা দুটা ইনজুর্ড হতে পারে। এটা হচ্ছে একটা ফেসিয়াল নার্ভ, এটা হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। কিন্তু যদি আমাদেরকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করে যে হাই রিস্ক টু বি ইনজিউর্ড অথবা গ্রেটেস্ট রিস্ক টু বি ইনজিউর্ড, আমরা অবশ্যই হচ্ছে ফেসিয়াল নার্ভকে চুজ করব অপশনে। আর যদি আমাদেরকে বলা থাকে মোস্ট কমনলি কোনটা ইনজিউর্ড হওয়া থাকে, আমরা চুজ করব গ্রেটার অরিকুলার নার্ভকে। আমরা এই পিকচারে দেখি যে এখানে এই যে ফেসিয়াল নার্ভটা প্যারোটিড গ্ল্যান্ডে ঢোকার সাথে সাথে আসলে 5টা ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, যেটা ফেসিয়াল এক্সপ্রেশনের মাসেলকে মোটর সাপ্লাই দিচ্ছে। আর এই পিকচারে যদি আমরা দেখি যে এখানে দেখবেন এটা হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। গ্রেটার অরিকুলার নার্ভটা এদিকে গিয়ে প্যারোটিড গ্ল্যান্ডের উপরে যে স্কিন আছে এখানে একটি সেন্সরি সাপ্লাই দিচ্ছে। সো আমরা যদি সেন্সরি প্যারোটিড গ্ল্যান্ডের উপরে গিয়ে সেন্সরি সাপ্লাই দিচ্ছে। সো যখন সার্জনরা এটার প্যারোটিডেক্টমি করে থাকেন তখন অ্যাকচুয়ালি আমরা ওনারা ট্রাই করেন যাতে আমরা ফেসিয়াল নার্ভটাকে মানে সেফ রাখার জন্য। সো মানে দুটোর মধ্যে যদি একটা নার্ভকে আমরা স্যাক্রিফাইস করতে চাই বা সার্জনরা স্যাক্রিফাইস করতে চান, তাহলে হচ্ছে ওনারা গ্রেটার অরিকুলার নার্ভকে করবেন, কারণ এন্ড এটাই গ্রেটার অরিকুলার নার্ভকে করবেন কারণ হচ্ছে ফেসিয়াল নার্ভ যদি একবার ইনজুর্ড হয়ে যায় আমার ফেসিয়াল প্যারালাইসিস হতে পারে, কিন্তু গ্রেটার অরিকুলার নার্ভ যদি ইনজুর্ড হয় তাহলে শুধু এখানের সেন্সেশনটাই মানে লস্ট হবে। তো এই জন্য হচ্ছে মোস্ট কমনলি যদি ইনজুর্ড করার কথা বলে তাহলে হচ্ছে এটা আমাদের গ্রেটার অরিকুলার নার্ভ, আর যদি গ্রেটেস্ট রিস্ক টু বি ইনজুর্ড বলে অথবা হাই রিস্ক টু বি ইনজুর্ড তাহলে হচ্ছে ফেসিয়াল নার্ভ বলবো। আচ্ছা, আর তিনটা অপশন দেওয়া আছে এখানে, লেজার অক্সিপিটাল নার্ভ, রেট্রোমেন্ডিবুলার ভেইন এন্ড ফেসিয়াল ভেইন। লেজার অক্সিপিটাল নার্ভটা থাকে হচ্ছে এই যে অরিকুলার পিছনে, সো এটা আসলে প্যারোটিডের উপরে আসার কোনো চান্স থাকে না, সো এটার ইনজুর্ড হওয়ার চান্স নাই। আর এই যে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন আর এদিক থেকে একটা ম্যাক্সিলারি ভেইন এসে হচ্ছে আসলে রেট্রোমেন্ডিবুলার ভেইনটা তৈরি করে, যেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের একটু ভিতরের দিকে থাকে। সো এটা ইনজুর্ড হওয়ার সম্ভাবনা সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমিতে এটা ইনজুর্ড হওয়ার সম্ভাবনা থাকে না অথবা কম থাকে। আর ফেসিয়াল ভেইন, আমাদের এই নাম্বার অপশন ছিল ফেসিয়াল ভেইন। ফেসিয়াল ভেইনটা হচ্ছে থাকে এই যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড দেখা যাচ্ছে এইখানের উপরে। সো এখানে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, যদি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এক্সিশন করা হয় আমাদের মোস্ট কমন স্ট্রাকচার যদি ইনজিউর্ড হয় ওটা কোন স্ট্রাকচারটা হবে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার দিব হচ্ছে এই যে ফেসিয়াল ভেইনকে। তো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সবচেয়ে বেশি ইনজিউর্ড হওয়ার চান্স থাকে হচ্ছে এক্সিশনের সময় সবচেয়ে বেশি চান্স থাকে ইনজিউর্ড হওয়ার ফেসিয়াল ভেইনের। আর সাবম্যান্ডিবুলার সরি প্যারোটিড গ্ল্যান্ডে হচ্ছে সবচেয়ে বেশি ইনজিউর্ড হওয়ার বা হাই রিস্ক টু বি ইনজিউর্ড রিস্ক থাকে অথবা চান্স থাকে ফেসিয়াল নার্ভের, কিন্তু ইনজিউর্ড হয় মোস্ট কমনলি গ্রেটার অরিকুলার নার্ভ। ওকে, next question. A baby born in breech delivery present with Klumpke's paralysis. He has hyperextended metacarpophalangeal joints and flexed interphalangeal joints. What feature is the most significant for Klumpke's paralysis? Option দেওয়া আছে claw hand, Horner syndrome, ulnar nerve palsy, radial nerve palsy, upper motor neuron lesion. আচ্ছা, এখানে একটা দেওয়া আছে বেবি ব্রিচ ডেলিভারিতে বেবি ওয়াজ বর্ন ইন ব্রিচ ডেলিভারি। আচ্ছা, আর ব্রিচ ডেলিভারিতে যেতে হয়েছে এই জন্য তার হচ্ছে হয়তো হওয়ার সময় ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুর্ড হয়েছে, ব্রাকিয়াল মেইনলি ব্রাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্ক, এন্ড লোয়ার ট্রাঙ্ক ইনজুর্ড হওয়ার কারণে হচ্ছে বাচ্চাটার ক্লামকিস প্যারালাইসিস হয়েছে। আমরা জানি ব্রাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্কের নার্ভ রুট হচ্ছে C8T1।
সো এখানে সেকেন্ড লাইনে লেখা আছে হি হ্যাজ হাইপার এক্সটেন্ডেড মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস অ্যান্ড ফ্লেক্সড ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টস। যদি হাইপার এক্সটেনশন মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট থাকে অ্যান্ড ফ্লেক্সড ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট থাকে, তাহলে আমরা বুঝে নিতে পারছি আসলে তারা ক্ল হ্যান্ডের কথা বলছে। কিন্তু কোন ফিচারটা মোস্ট সিগনিফিক্যান্ট ক্লাম্পাইসিস হতে হলে হচ্ছে ফার্স্টে লোয়ার ট্রাঙ্ক অফ হবে, যেটা নার্ভ সিএটি1, এন্ড নার্ভ ইনভলভ থাকবে হচ্ছে মিডিয়ান নার্ভ এন্ড আলার নার্ভ। এটার সাইন থাকতে হবে মেইনলি ক্ল এন্ড হর্নার শন। একটা পেশেন্ট যদি আপনার কাছে ক্ল হ্যান্ড নিয়ে আসে, আমরা দেখে মানে ওটা দেখে হচ্ছে তাকে বলে দিতে পারবো না যে তার ক্লাম্পি স্পাইনালাইসিস আছে, কারণ মানে সোললি যদি আর্লার নার্ভ এন্ড মিডিয়ান নার্ভ ইনজুর্ড হয় তাহলেও একটা পেশেন্টের ক্ল হ্যান্ড হতে পারে। কিন্তু আমরা ক্লাম্পকিস প্যারালাইসিস তখন বলবো যদি তার এই যে T1ও ইনজুর্ড থাকে। এই T1টা হচ্ছে সিম্প্যাথেটিক আউটফ্লো এর ফার্স্ট নার্ভ T1, যেটা হচ্ছে ইনজুর্ড থাকলে আমরা হর্নার সিনড্রোম পাই। এন্ড হর্নার সিনড্রোমই হচ্ছে ক্লাম্পকিস প্যারালাইসিসকে মানে ক্লাম্পকিস প্যারালাইসিস জন্য এটাই হচ্ছে সিগনিফিকেন্ট। বুঝছেন? কারণ আমি বলি আবার যে ক্লাম্পকিস প্যারালাইসিস আর নর্মালি ক্ল হ্যান্ড, নর্মাল ক্ল হ্যান্ড হলে আলনার নার্ভ এন্ড মিডিয়ার নার্ভ এটা যদি ইনজুর্ড হয়, সোললি যদি কোনো হর্নার সিনড্রোম না থাকে, মানে T1 ইনজুর্ড হচ্ছে না, তাহলে হচ্ছে আমরা ক্ল হ্যান্ড পেতে মানে পাইতে পারি। কিন্তু হচ্ছে যদি আমাদের এখানে T1টাও ইনজুর্ড হয় তখনই হচ্ছে হর্নার সিনড্রোম হবে, এন্ড তখনই আমরা ওটাকে ক্লাম্পকিস প্যারালাইসিস বলবো। সো আমাদের এখানে কোন ফিচারটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট হবে ক্লাম্পকিস প্যারালাইসিস জন্য, এটা অবশ্যই আমরা হর্নার সিনড্রোম দিব। ওকে, আর আলার নার্ভ পালসি, রেডিয়াল নার্ভ পালসি, আপার মোটর নিউরন লেশন, এটা আসলে এখানে হবে না। উপরের দুইটা কোয়েশ্চেন থেকেই আসলে একটা চুজ করতে হবে, যেটা মেইনলি হচ্ছে হর্নার সিনড্রোম হবে। ওকে, আরেকটা কোয়েশ্চেন। A patient with carotid body tumor presents with dysarthria. Which of the following structure is responsible for this? ওকে, dysarthria মানে হচ্ছে স্পিকিং ডিফিকাল্টি হচ্ছে তার। আমাদের স্পিকিং এ হেল্প করে হচ্ছে আমাদের টাঙ্গের সবগুলা মাসেলস, যেটা থেকে টাঙ্গের মোটর সাপ্লাই দেয়, মানে টাঙ্গের মাসেল থেকে মোটর সাপ্লাই দেয় হচ্ছে আমরা জানি হাইপোগ্লোসাল নার্ভ, এক্সেপ্ট প্যালাটোগ্লসাসকে। প্যালাটোগ্লসাসকে সাপ্লাই দেয় হচ্ছে ভেগাস নার্ভ। সো এখানে অপশনে দেওয়া আছে, আমরা দেখি ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ, হাইপোগ্লসাল নার্ভ। ওকে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এখানে হবে না, কারণ এটা হচ্ছে একটা পিওরলি সেন্সরি নার্ভ। এটা ল্যারিংসের ভোকাল ফোল্ডের উপরে যে মিউকাস লাইনটা থাকে সেটার সেন্সরি কি বলবো সেন্সরি সাপ্লাই দেয়। ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে হবে না, এখানে তিনটা ডিভিশন থাকে ট্রাইজেমিনাল নার্ভের মধ্যে, তারা হচ্ছে মাস্টিকেশনে হেল্প করে এন্ড অলসো ফেসের কিছু হচ্ছে যে সেন্সরি সাপ্লাই দেয়। টাঙে ফেসে হচ্ছে যে সেন্সরি সাপ্লাই দেয়, কিন্তু কোনো স্পিকিং এ হেল্প করে না, মানে টাঙের মাসেলের যে মোটর সাপ্লাই আছে সেটা তারা দেয় না। ফেশিয়াল নার্ভ হচ্ছে যে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য মোটর সাপ্লাই দেয়। লিঙ্গুয়াল নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ম্যান্ডিবুলার ডিভিশনের একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে টাঙের ইন্টেরিয়র 2/3 আমাদেরকে সেন্সরি সাপ্লাই দেয় এন্ড মাসেলস অফ মাস্টিকেশনে হেল্প করে। আর বাকিটা আছে হাইপোগ্লোসাল নার্ভ। এখন হাইপোগ্লোসাল নার্ভ কেন হবে? ফার্স্টলি এটা হচ্ছে যে এটা ডিজার্চিয়া হবে টাঙের কারণে, টাঙের মাসেল উইকনেস কারণে। এন্ড টাঙের মাসেল উইকনেস যদি হয় তাহলে হচ্ছে ডিজার্চিয়া হবে, এন্ড টাঙের মাসেল উইকনেস করে মূলত হাইপোগ্লোসাল নার্ভ। আরেকটা ক্লুজ হচ্ছে এখানে ক্যারোটিড বডি টিউমার। ক্যারোটিড বডি টিউমার অ্যাকচুয়ালি থাকে কমন ক্যারোটিড আর্টারির এখানে বাইফার্কেশনে, এখানে ক্যারোটিড টিউমারটা মূলত, ক্যারোটিড বডি টিউমারটা মূলত প্রেজেন্ট থাকে। সো ক্যারোটিড টিউমার, কমন ক্যারোটিড আর্টারি বাইফার্কেশনের সবচেয়ে ক্লোজেস্ট নার্ভটা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। এই জন্য হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভটাই ইনজিউরড হবে এন্ড ডিজার্চিয়া করবে। এখানে যদি বলা হতো ক্যারোটিড বডি টিউমার প্রেজেন্ট না থেকে বলা হতো ক্যারোটিডেক্টমি করা হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা মানে মোস্ট কমনলি ইনজুর্ড যদি বলা হতো তাহলে দুটো স্ট্রাকচার পেতাম, একটা হচ্ছে ক্যারোটিড হাইপোগ্লোসাল নার্ভ, আরেকটা হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভটা দেখেন এই যে ক্যারোটিড শীথের মধ্যে প্রেজেন্ট থাকে। ক্যারোটিড শীথ মানে হচ্ছে ভিতরে থাকে এই যে একটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এরপরে ভেগাস নার্ভ, এরপরে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন। কিন্তু যদি ক্যারোটিডেক্টমিতেও হচ্ছে আমাদের মোস্ট কমনলি ইনজুর্ড নার্ভ জিজ্ঞেস করে, তখনও আমরা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভকেই দাগাবো।
সো এখানে ক্যারোটিড বডি টিউমার বলুক অথবা ডিজার্চিয়া যেটা করছে, ডিজার্চিয়া যদি করে বলে ক্যারোটিড বডি টিউমারের জন্য, তাহলে আমরা একটা হাইপোগ্লোসাল নার্ভ দিব। এন্ড যদি ক্যারোটিডেক্টমি করে বলে তাহলে আমরা হাইপোগ্লোসাল নার্ভ দিব। না থাকলে অপশনে ভেগাস নার্ভ দিব। ওকে, next question. A child came with her mother and presented with ear pain and discharge from 1 year. Examination reveals her tympanic membrane is ruptured. From which of the following tympanic membrane is derived? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি যে টপিকটা থেকে কোয়েশ্চেন হয়েছে এটা হচ্ছে ফেরেঞ্জিয়াল অ্যাপারেটাস। ফেরেঞ্জিয়াল অ্যাপারেটাসের মধ্যে ফেরেঞ্জিয়াল আর্চেস এন্ড ফেরেঞ্জিয়াল পাউচেস, হেড এন্ড নেকের যে টপিকটা ওটা এমার্সিয়াস পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তো আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে ফার্স্ট পাউচ, সেকেন্ড আর্চ, থার্ড পাউচ, ফোর্থ আর্চ। আমরা একটু এলাবোরেশনটা একটু দেখে আসি। এখানে আপনারা একটা যে পিকচার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডেভেলপিং ফ্যারিংস এর পিকচার। এই যে মাঝখানের এই পোর্শনটা হচ্ছে আমাদের ডেভেলপিং ফ্যারিংস। ফ্যারিংস যখন ডেভেলপড হতে থাকে, আমাদের যখন ডেভেলপমেন্ট থাকে, তখন ফ্যারিংস এর যে পাশে যে এই যে দুই পাশ থেকেই কিন্তু ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস গুলো থাকে। ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাসে থাকে এই যে ইয়েলো কালারের 1 2 3 4 6 এর যেটা দুপাশে, এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ বলে থাকি আমরা। এটা হচ্ছে ডেভেলপিং ফ্যারিংস, এটা ফ্যারেঞ্জিয়াল আর্চ। এখানে খেয়াল করলে দেখবেন 1 2 3 4 5 না দিয়ে 6-এ চলে গেছি। তো আমাদের বলা মানে 4-এর পরে 5 আর্চ মানে ফিফথ আর্চটা অ্যাকচুয়ালি হচ্ছে যে অবলিটারেটেড হয়ে যায়। তখন এটার জায়গায় এখানে একটা র্যামনেন্ট থাকে, আলটিমো ব্রাঙ্কিয়াল বডি। বডি বলে এখানে, এটা একটা র্যামনেন্ট হিসেবে আলটিমো ব্রাঙ্কিয়াল বডি থেকে যায়। সো আমাদের এখানে ফ্যারেঞ্জিয়াল আর্চেস থাকছে 5টা, কিন্তু নাম্বারিং হবে 1 2 3 4 6। ফ্যারেঞ্জিয়াল আর্চটা মূলত ডিরাইভড হয় হচ্ছে মেসোডার্ম থেকে। সো এটা আমরা মানে এটাকে আমরা হচ্ছে মেসোডার্মাল আর্চও বলতে পারি অথবা ফ্যারেঞ্জিয়াল আর্চ। আর ভিতরের যে যে পোর্শনটা আছে, ভিতরে যে লেয়ারটা থাকে, আমরা জানি এটাকে হচ্ছে এন্ডোডার্ম বলে। এন্ডোডার্মটা হচ্ছে সবসময় ইভ্যাজিনেট করতে চায়। ইভ্যাজিনেট মানে এটা হচ্ছে বাইরের দিকে যেতে যেতে চায়। সো যেতে যাওয়ার ফলে এখানে হচ্ছে কত মানে কতগুলো গ্রুভ ক্রিয়েট হয়। সো গ্রুভ গুলো যখন ক্রিয়েট হয় তখন এই গ্রুভ গুলোকেই বলা হয়ে থাকে ফেরেঞ্জিয়াল পাউচ অথবা এন্ডোডার্মাল পাউচ। ওকে, আর এখানে হচ্ছে বাইরের দিকে যে পোর্শনটা, এটা হচ্ছে ইনার পোর্শন ছিল, এটা হচ্ছে বাইরের দিকে পোর্শন। বাইরের দিকে যে পোর্শনটা এটা হচ্ছে বলা হয়ে থাকে একটোডার্ম। আর একটোডার্ম গুলো হচ্ছে ইনভ্যাজিনেট হতে চায়, মানে ভিতরের দিকে ঢুকতে চায়। সো তখনও এখানে কিছু ফেরেঞ্জিয়াল গ্রুভ ক্রিয়েট হয়, সেগুলোকে বলা হচ্ছে ফেরেঞ্জিয়াল ক্লেফট। সো আমরা এই যে এই পুরোটা পিকচার অ্যাকচুয়ালি আমরা মানে এই যে এই দুটো যদি ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস হয়, আমরা হচ্ছে ভিতর থেকে দেখছি, এই জন্য পিকচারটা হচ্ছে এরকম হয়ে থাকে। তো এখানের মধ্যে মোস্টলি ফেরেঞ্জিয়াল আর্চেস এর ডেরিভেটিভস এবং ফেরেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভস নিয়ে কোয়েশ্চেন আসে। আমাদের কোয়েশ্চেনে যেহেতু পাউচের ডেরিভেটিভস থেকে কোয়েশ্চেন এসেছে, আমরা একটু পাউচের ডেরিভেটিভস গুলো দেখি। ওকে, ফার্স্ট পাউচ থেকে আসে এপিথেলিয়াল লাইনিং অফ দ্য মিডল ইয়ার এন্ড দ্য টিম্পানিক মেমব্রেন, মেইনলি ইনার লেয়ার অফ টিম্পানিক মেমব্রেন, যেটা টিম্পানিক ক্যাভিটিও হয়ে থাকে। সেকেন্ডটা হচ্ছে epithelial lining of the palatine tonsil, only the epithelial lining of the palatine tonsil, lymphoids গুলো না। থার্ডে আছে inferior parathyroid glands and thymus। ফোর্থে আছে superior parathyroid glands। ওকে, এখানে হচ্ছে থার্ড আর ফোর্থটার মধ্যে নিয়ে একটু কনফিউশন হয় মাঝে মাঝে, যে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথায়, সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথায়। সো এটা একটু ভালো করে মনে রাখতে হবে যে থার্ড এর থাইমাস, মানে থার্ড এর থাইমাসের সাথে হচ্ছে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর ফোর্থে হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সো আমাদের এই কোয়েশ্চেনটাই অ্যান্সার হবে যে টিম্পানিক মেমব্রেন কোথা থেকে ডিরাইভ করেছে, এটা অ্যান্সার হবে ফার্স্ট পাউচ। ওকে, আমাদের আজকের সেশনে এটা আমার লাস্ট কোয়েশ্চেন ছিল। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এন্ড আমি এটার সাথে সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যে আমাদের আপনারা যারা হচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন অথবা পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করছেন, তাদের জন্য জেনেসিস এর পক্ষ থেকে একটি রেগুলার ব্যাচ এবং একটি এক্সাম ব্যাচের অ্যারেঞ্জ করা হয়েছে। তো ফার্স্টে আমি রেগুলার ব্যাচ নিয়ে বলবো। রেগুলার ব্যাচটা আপনারা অনলাইন এবং অফলাইন যে কোনো একটা থেকেই করতে পারেন, এবং এটা সপ্তাহে 2টো ক্লাস হবে। এখানে আপনাদের ফুল সিলেবাস অ্যাকচুয়ালি এই ব্যাচে আপনাদেরকে শেষ করে দেওয়া হবে। ফুল সিলেবাস শেষ করে দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসের
ক্লাস টেস্ট নেওয়া হবে, ক্লাস টেস্টের পরে আবার সলভিং ক্লাস হবে, এন্ড এরপর সাবজেক্ট ফাইনাল হবে, রিকল সলভ করা হবে, এন্ড ফৌজিয়ার শিটও আপনাদেরকে সলভ করে দেওয়া হবে। আর এই ব্যাচটা হচ্ছে 25শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে, 25th মার্চ। 2 দিন, সপ্তাহে 2 দিন। আর আরেকটা ব্যাচ যেটা, এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচটাও আমাদের সেপ্টেম্বর এক্সামিনীদের জন্যই। আমরা এক্সাম ব্যাচে হচ্ছে ক্লাস টেস্ট নেওয়া হয়ে থাকবে প্রত্যেকটা ক্লাসে। মানে আমরা যে টপিক গুলা, মানে টপিক ওয়াইজ, মানে কিছু টপিকের নাম দিয়ে দিব, ওই টপিক ওয়াইজ হচ্ছে আপনাদেরকে ক্লাস টেস্ট নেওয়া হবে। ক্লাস টেস্টের পরে হচ্ছে সলভ ক্লাস দেওয়া হবে আপনাদেরকে, এবং সাবজেক্ট ফাইনাল দেওয়া হবে, মক টেস্ট দেওয়া হবে। মানে আপনারা মক টেস্ট দিতে পারবেন, সাবজেক্ট ফাইনাল দিতে পারবেন, রিকল সলভ করতে পারবেন, এবং ফৌজিয়া শিটও আপনাদেরকে সলভ করিয়ে দেওয়া হবে। আর আমাদের এমআরসিএস পার্টের এই এক্সাম ব্যাচটা শুরু হতে যাচ্ছে 12 এপ্রিল থেকে। 12 এপ্রিল থেকে। সো আপনারা যারা মানে সেপ্টেম্বরে এক্সাম দিবেন ভাবছেন, এখনো প্রস্তুতি শুরু করেননি, তারা প্রস্তুতি শুরু করে দিন জেনেসিস এর সাথে। ইনশাল্লাহ সাফল্য আসবেই। তো আজকে আমি সেশনটা এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে রোজার মধ্যে আসলে ক্লাসটা করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।